আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আসো আশা করছি মহান আল্লাহ তাআলার বিশেষ রহমতে সুস্থ আছো, ভালো আছো। আমি মিজানুর রহমান তোমাদের সামনে একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অণুজীব বিজ্ঞানের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছে। আজকে আলোচনার মূল বিষয়গুলো থাকবে মাল্টিপ্লিকেশন অফ ভাইরাস, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। এই ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দুটি চক্রের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে, একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। এরপরে আমরা আলোচনা করব ইকোনমিক ইম্পর্টেন্স অফ ভাইরাস, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। এরপরে আমরা আলোচনা করব ভাইরাল ডিজিজেস, ভাইরাস ঘটিত রোগসমূহ। তো আজকের আলোচনা শুরু করার আগে আমরা প্রথম পর্বের শেষের দিকে আলোচনা করছিলাম ভাইরাসের গঠন। ভাইরাসের গঠনে আমরা জানছিলাম যে ভাইরাসের কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ অথবা আরএনএ থাকে। যদি ভাইরাসটি আরএনএ ভাইরাস হয় তাহলে কেন্দ্রে থাকবে আরএনএ, আর যদি ভাইরাসটি ডিএনএ হয় তাহলে কেন্দ্রে থাকবে ডিএনএ। এবং এই নিউক্লিক অ্যাসিড আরএনএ এবং ডিএনএকে ঘিরে চতুর্দিকে একটি প্রোটিন আবরণী থাকবে। এই প্রোটিন আবরণীকে বলা হয় ক্যাপসিড। এই ক্যাপসিডের কতগুলি সাব ইউনিট থাকে, এগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। এই প্রোটিন আবরণীর বাইরে আরেকটি স্তর থাকবে, আরেকটি আবরণী থাকবে, এটাকে আমরা বলবো ইনভেলপ। এখানে লিপিড এবং প্রোটিন, সুগার, ফ্যাট সবই থাকতে পারে। আর এটার যে সাব ইউনিট আছে এটাকে আমরা বলবো পেপলোমিয়ার। এছাড়াও কিছু কিছু ভাইরাসে এনজাইম থাকে, যেমন এইডস রোগের এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেস নামক এনজাইম থাকে। এগুলো হচ্ছে সাধারণ গঠন ভাইরাসের। তোমাদের সিলেবাসে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, তামাক পাতার মোজাইক রোগ সৃষ্টিকারী ভাইরাস, এটি আরএনএ ভাইরাস। এটির গঠন দেয়া আছে, তোমরা একটু টেক্সট বুক খুলে দেখে নেবে, তোমরা সহজেই এই গঠন দেখে বুঝতে পারবে। তো আমরা ভাইরাসের সাধারণ গঠন জানলাম। এখন ভাইরাসের সংখ্যা বৃদ্ধি জানার আগে আমাদেরকে একটু T2 ফাস ভাইরাস সম্পর্কে জানতে হবে। এর কারণ হচ্ছে লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেলে যে ভাইরাসটি সংঘটিত, মানে যে ভাইরাসটি এই সাইকেল দুটি, চক্র দুটি সম্পাদন করে, সেটি হচ্ছে T2 ফাস ভাইরাস বা ল্যামডা ফাস ভাইরাস। এখানে আমরা T2 ফাস ভাইরাসের একটু গঠনটা এক নজরে দেখে নিই। আমরা জানি যে ভাইরাসের কেন্দ্রে ডিএনএ অথবা আরএনএ থাকে। যদি ভাইরাসটি ডিএনএ ভাইরাস হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে T2 ফাস ভাইরাসটি হচ্ছে ডিএনএ ভাইরাস। এর কারণ এর কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ আছে, আর এর চতুর্পার্শ্বে দেখা যাচ্ছে যে প্রোটিন আবরণী আছে, যাকে আমরা ক্যাপসিড বলি। এই T2 ফাস ভাইরাসটি বিভিন্ন অংশে বিভক্ত। প্রথম অংশটা দেখতে সরবুজ আকৃতির প্রিজমের মতো, এটাকে মাথা বা হেড বলা হয়। এর নিচে কলার আছে, তার নিচে আছে লেস, আর তার নিচে আমরা স্পাইক দেখতে পাচ্ছি, বেস প্লেট দেখতে পাচ্ছি, স্পর্শক তন্তু দেখতে পাচ্ছি। এটাই মোটামুটি হচ্ছে T2 ফাস ভাইরাসের গঠন। এখন আমরা আসব ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। আমরা ইতিপূর্বে জেনেছি যে ভাইরাস অকোষীয়, মানে ঠিক ভাইরাসকে জীব বলা যায় না, কারণ তার মধ্যে কিছু জড় বৈশিষ্ট্য রয়েছে। এজন্য আমরা ভাইরাস
যখন নতুন নতুন ভাইরাস সৃষ্টি করবে, এটা তার জীবনচক্র বা বংশবৃদ্ধির মাধ্যমে করে, এটা বলা যাবে না। আমাদেরকে বলতে হবে ভাইরাস তার মাতৃভাইরাস থেকে অপত্য নতুন ভাইরাস সৃষ্টি করে, সেটা হচ্ছে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। তাহলে এই টি2 ফাজ ভাইরাসটি অর্থাৎ ফাজ ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দুটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। একটি হচ্ছে লাইটিক সাইকেল আর একটি হচ্ছে লাইসোজেনিক সাইকেল। লাইটিক সাইকেলের বাংলা অর্থ হচ্ছে বিগলনকারী চক্র। আরেকটি কথা জেনে নেই, ভাইরাস যখন সংখ্যা বৃদ্ধি করে তখন এই ভাইরাসগুলো তার মাতৃ ভাইরাসের অনুরূপ হয়ে থাকে, অর্থাৎ অপত্য ভাইরাসগুলো মাতৃ ভাইরাসের অনুরূপ হয়ে থাকে। একটি ভাইরাস তার একটা নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে থাকে। একটি ভাইরাস থেকে তার পূর্বস্থ অবস্থা থেকে সরাসরি আরেকটি ভাইরাস সৃষ্টি হয় না। একটি ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করতে গিয়ে কিছু নিয়ম মেনে চলতে হয়। এখন আমরা জানব যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চক্র হচ্ছে লাইটিক সাইকেল। লাইটিক সাইকেল, একে আবার ভিরুলেন্ট সাইকেল ও বলা হয়। লাইটিক সাইকেল কাকে বলে? যে প্রক্রিয়ায় টি2 ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পোষক ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করার পরে সেখানে সংখ্যা বৃদ্ধি করার পর পোষক ব্যাকটেরিয়ার কোষ বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে, তাকে বলা হয় লাইটিক সাইকেল। লাইটিক শব্দের অর্থ হচ্ছে বিগলনকারী, বিদীর্ণকারী। যেহেতু এই চক্রে পোষক ব্যাকটেরিয়ার কোষ দেহ থেকে অপত্য ভাইরাসগুলো বিদীর্ণ হয়ে বাইরে বেরিয়ে আসে, সেহেতু এই চক্রটিকে বলা হয় লাইটিক সাইকেল। এই চক্রটিকে আরও একটি সাইকেল বলা হয়, সেটার নাম হচ্ছে ভিরুলেন্ট সাইকেল। এই চক্রে ফাজ ভাইরাসের আক্রমণটা হয়, আক্রমণের প্রকোপটা খুবই তীব্র হয়, বিধায় এই সাইকেলটাকে ভিরুলেন্ট সাইকেল বলা হয়। এই চক্রে ফাজ ভাইরাস যখন পোষক কোষে আক্রমণ করে তখন সম্পূর্ণ পোষক ব্যাকটেরিয়াটিকে ধ্বংস করে ফেলে। এজন্য এই চক্রটিকে ভিরুলেন্ট সাইকেল ও বলা হয়। এখন আমরা আসি এই লাইটিক সাইকেলগুলো কি কি চক্রের মাধ্যমে না কি ধাপের মাধ্যমে সংঘটিত হয়। 1 নম্বর ধাপ হচ্ছে অ্যাটাচমেন্ট, যেটাকে বাংলায় আমরা বলবো সংযুক্তি। এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট, যেটাকে বাংলায় আমরা বলবো সংযুক্তি। অ্যাটাচমেন্ট এক্ষেত্রে এই চক্র সম্পাদন করতে গিয়ে অ্যাটাচমেন্ট বা সংযুক্ত হবে কার সাথে? টি2 ব্যাকটেরিওফাজ ভাইরাসটি একটি ব্যাকটেরিয়ামের দেহে সংযুক্ত হবে। ব্যাকটেরিয়াম এক বচন, যেহেতু একটি ব্যাকটেরিয়া, এই জন্য আমরা এটাকে ব্যাকটেরিয়াম বলতেছি। তোমরা চিত্রের দিকে দেখো, এখানে ইকোলি ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে। এই ইকোলি ব্যাকটেরিয়াকে বলা হয় হোস্ট বা পোষক দেহ। এর কারণ হচ্ছে যখন একটি বাহক ডিএনএ আরেকটি টার্গেট ডিএনএ একত্রিত হয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়, এবং এই রিকম্বিনেন্ট তৈরি হয়ে যখন এটাকে সংখ্যা বৃদ্ধি করার জন্য আরেকটি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হয়, তখন ওই ব্যাকটেরিয়াকে বলা হয় হোস্ট বা পোষক দেহ। তাহলে আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে
T2 ব্যাকটেরিওফাজ ভাইরাসটি ইকোলি ব্যাকটেরিয়ার দেহে সংযুক্ত হবে। এখানে চিত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ ভাইরাস যা আমরা চিত্রের মাধ্যমে দেখলাম, আর এটা হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া। এই সংযুক্তির পূর্বে এই ধাপটি হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ ভাইরাসের আক্রমণের প্রথম ধাপ বা আক্রমণের সূচনা। এখানে এই ভাইরাসটি এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে সংযুক্ত হওয়ার মাধ্যমে। এক্ষেত্রে ইকোলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে T2 ব্যাকটেরিওফাজ সংযুক্ত হওয়ার জন্য একটি রিসেপ্টর সাইট বা গ্রাহক অঙ্গাণু থাকে। তখন T2 ব্যাকটেরিওফাজ ভাইরাসটি ইকোলি ব্যাকটেরিয়ার খুব কাছাকাছি হয় এবং স্পর্শক তন্তু সেই কোষ প্রাচীরের রিসেপ্টর সাইটে আরও সংযুক্ত হওয়ার ফলে রিসেপ্টর সাইটের প্রোটিন এবং ব্যাকটেরিওফাজের স্পর্শক তন্তুর প্রোটিন দুটি একত্রে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দৃঢ়ভাবে সংযুক্ত হয়। এর ফলে T2 ভাইরাসটি ইকোলি ব্যাকটেরিয়ার দেহে সংযুক্ত হয়ে যায়। দ্বিতীয় ধাপ হচ্ছে পেনিট্রেশন বা ফাজ ভাইরাসের ডিএনএ অণু ইকোলি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। পেনিট্রেশন দ্বিতীয় ধাপ। এটা হচ্ছে ফাজ ভাইরাসের ডিএনএ অণু ইকোলি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শূন্য ফাজ দেহ, এখানকার ডিএনএটি ইকোলি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করেছে। এটা ফাজ ডিএনএ আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। এটা কিভাবে প্রবেশ করে? এটা প্রবেশ করে যখন এটা সংযুক্ত হয়ে যাওয়ার পরে তখন T2 ফাজ ভাইরাসের লেজটি আরও সংকুচিত হওয়ার পরে সেটা আরও দৃঢ় এবং শক্তিশালী হয় এবং স্পাইকগুলো আরও সংকুচিত হয়। এক্ষেত্রে ফাজ ভাইরাসের লেজে এক প্রকার বিশেষ এনজাইম থাকে। এই এনজাইমটির নাম হচ্ছে লাইসোজাইম এনজাইম। এই এনজাইমটি কী করে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মিউকোপেপটাইড স্তরকে স্ফীত করে, নরম করে। এর ফলে সহজেই ফাজ ভাইরাসটি ব্যাকটেরিয়ার দেহে ছিদ্র করে। এটাকে বলা হয় ড্রিলিং বা ছিদ্রকরণ। এর ফলে ফাজ ভাইরাসের ডিএনএটি ব্যাকটেরিয়াল ডিএনএর মধ্যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ছিদ্র দিয়ে সেল মেমব্রেনকে অতিক্রম করে সাইটোপ্লাজমে প্রবেশ করে। কিন্তু শুধুমাত্র ডিএনএ প্রবেশ করে আর ফাজ ভাইরাসের শূন্য দেহটা পরিত্যক্ত অবস্থায় বাইরে থেকে যায়। এরপরে তৃতীয় ধাপ হচ্ছে মাল্টিপ্লিকেশন বা সংখ্যা বৃদ্ধি। এরপরে তৃতীয় ধাপ হচ্ছে কি? মাল্টিপ্লিকেশন বা সংখ্যা বৃদ্ধি। তোমরা 3-এর ক এবং 3-এর খ এই চিত্র দুইটির দিকে একটু নজর দাও। এখানে দেখতে পাচ্ছ যে ব্যাকটেরিয়াল ডিএনএ খণ্ডায়িত হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ যে বিলুপ্তপ্রায় ব্যাকটেরিয়াল ডিএনএ ফাজ ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। কিভাবে হচ্ছে? আমরা জানি যে একজন আরেকজনের উপরে সব সময় কর্তৃত্ব খাটাতে চায়, একজন আরেকজনকে ডমিনেট করতে চায়। এক্ষেত্রে ফাজ ভাইরাসের ডিএনএটি তথা ভাইরাল ডিএনএটি ব্যাকটেরিয়াল ডিএনএ এর ওপর
ভাইরাল ডিএনএটি ব্যাকটেরিয়াল ডিএনএর ওপর কর্তৃত্ব খাটাতে চায় বা একে ডমিনেন্ট করতে চায়, মানে এর অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। ভাইরাল ডিএনএটি রেস্ট্রিকশন এনজাইম তথা ডিএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় ব্যাকটেরিয়ার নিউক্লিওটাইডকে ভেঙে খণ্ড খণ্ড করে দেয়। ব্যাকটেরিয়ার নিউক্লিওটাইডকে যখন ভেঙে খণ্ড খণ্ড করে দেয় এই ডিএনএ পলিমারেজ এনজাইমটি, তখন 3 খ ধাপে এসে ব্যাকটেরিয়াল ডিএনএটি বিলুপ্ত হতে শুরু করে। এদিকে ফাস ভাইরাসের প্রায় 50টি জিন ব্যাকটেরিয়ার রাইবোজোমে আক্রমণ করে ক্যাপসিড বা কোট প্রোটিন তৈরি করে। এই কোট প্রোটিন এমন একটা প্রোটিন, এই প্রোটিনের মধ্যে ফাস ভাইরাসের হেড বা মাথা থাকে, টেইল বা লেজ থাকে, স্পর্শক তন্তু থাকে এবং স্পাইক থাকে। এখন আমরা দেখি এটার সংখ্যা বৃদ্ধি কিভাবে হচ্ছে। এরপরে যখন ব্যাকটেরিয়াল ডিএনএটি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, তখন ভাইরাল ডিএনএটি রেপ্লিকেশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। রেপ্লিকেশনের মাধ্যমে 1 থেকে 2টা, 2টা থেকে 4টা এরকম সংখ্যা বৃদ্ধি করে থাকে। এবার 4র্থ নম্বর ধাপ হচ্ছে অ্যাসেম্বল। দেহের বিভিন্ন অংশ সংযুক্তি। আমরা জানলাম যে কোট প্রোটিনের মধ্যে টিটুফাস ভাইরাসের বিভিন্ন অঙ্গ থাকে, যেমন হেড থাকে, লেজ থাকে, স্পর্শক তন্তু থাকে, স্পাইক থাকে, এগুলো থাকে। তখন দেহের বিভিন্ন অংশ যখন সংযুক্ত হয়, তখন কমপ্লিট একটা টিটুফাস ভাইরাসের আকৃতি ধারণ করে। তখন এই যে নতুন সংখ্যা বৃদ্ধি পাইল ডিএনএর, এই ডিএনএগুলো সেই পুরো আকৃতিটার মাথার ভেতরে প্রবেশ করে। এভাবে দেহের বিভিন্ন অঙ্গগুলো সংযুক্ত হয়ে এই টিটুফাস ভাইরাসের মাথার ভেতরে ভাইরাল ডিএনএ প্রবেশ করে। এবার 4র্থ ধাপ হচ্ছে, 5ম ধাপ হচ্ছে লাইসিস অ্যান্ড রিলিজ। লাইসিস বিগলন এবং অপত্য ফাস ভাইরাসের মুক্তি হওয়া। 5ম ধাপে ব্যাকটেরিয়াগুলো ইকোলি পোষক ব্যাকটেরিয়ার দেহে ডিএনএগুলো, অপত্য ডিএনএগুলো সংখ্যা বৃদ্ধি করার পর সেখানে কিছুদিন সুপ্ত অবস্থায় থাকে। সুপ্ত অবস্থায় থাকতে থাকতে যখন ভাইরাল ডিএনএর অপত্য ভাইরাসগুলো ম্যাচিউরড পরিপূর্ণ হয়ে যায়, তখন ব্যাকটেরিয়া কোষটাকে বিদীর্ণ করে তারা বাইরে বেরিয়ে আসে, লাইসিস ঘটিয়ে বাইরে বেরিয়ে আসে। এর ফলে বাইরে বেরিয়ে এসে এরা মুক্ত টিটুফাস ভাইরাস হিসাবে পরিবেশে অবমুক্ত হয়। একটি অপত্য বা নতুন সৃষ্ট টিটুফাস ভাইরাস একটি ইকোলি ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে, আক্রমণ করে সেখানে সংখ্যা বৃদ্ধি করতে পারে। অনুকূল পরিবেশে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিটে একটি টিটুব্যাকটেরিওফাস ভাইরাস 300টির মতো অপত্য বা নতুন শ্রেষ্ঠ টিটুব্যাকটেরিওফাস ভাইরাস তৈরি করতে সক্ষম একটি ইকোলি ব্যাকটেরিয়ার দেহে। এবার আমরা জানব ইক্লিপস পিরিয়ড।
পিরিয়ড। পিরিয়ড স্লিপ পিরিয়ড কি? এটাকে বাংলায় যদি বলা হয় গ্রহণকাল। একটি T2 ফাজ ভাইরাস, T2 ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি ব্যাকটেরিয়ার দেহে সংযুক্ত হওয়ার পরে সেটাকে আক্রমণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অপত্য নতুন মুক্ত টিটি ব্যাকটেরিওফাজ সৃষ্টি হওয়া পর্যন্ত যে সময়টা লাগে এই সময়টাকে বলা হয় ইক্লিপস পিরিয়ড বা গ্রহণকাল। মোটামুটি এটাই হচ্ছে T2 লাইটিক চক্রের বর্ণনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব লাইসোজেনিক সাইকেল। লাইসোজেনিক সাইকেলটা কি? লাইসোজেনিক সাইকেল, এটাকে আবার টেম্পারেট দশা বলা হয়। টেম্পারেট দশা। এখন আমরা জানব লাইসোজেনিক সাইকেলটা কি। এটি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটি ফাজ ভাইরাস একটি পোষক কোষে আক্রমণ করে, পোষক কোষে আক্রমণ করার পরে পোষক দেহে প্রবেশ করে, পোষক দেহে প্রবেশ করার পরে ভাইরাল ডিএনএটি ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে সংযুক্ত হয়ে একটি নতুন টাইপের ডিএনএ গঠন করে এবং পরবর্তীতে পোষক দেহে এটি প্রতিলিপি গঠন করে থাকে। কিন্তু সম্পূর্ণ ভাইরাস রূপে এটি পোষক দেহকে বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে না। এই চক্রটির নাম হচ্ছে লাইসোজেনিক চক্র। এক কথায় আমরা বলতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে পোষক কোষে ফাজ ভাইরাসের ডিএনএটি প্রবেশ করার পরে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সংযুক্ত হয়ে নতুন একটি ডিএনএ তৈরি করে এবং সেটার প্রতিলিপি ঘটে, প্রতিলিপি ঘটার পরে পোষক কোষের সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি করার পরে এটি সম্পূর্ণ ভাইরাস রূপে পোষক দেহের বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে না। এই চক্রটির নাম হচ্ছে লাইসোজেনিক সাইকেল। এটির অপর নাম হচ্ছে টেম্পারেট দশা। যেহেতু এই চক্রে ফাজ ভাইরাসটি পোষক ব্যাকটেরিয়াকে সম্পূর্ণরূপে আক্রমণ করে না, পোষক ব্যাকটেরিয়ার দেহকে বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে না, এর আক্রমণটা খুব মৃদু, এই জন্য এই সাইকেলটাকে বলা হয় টেম্পারেট দশা বা মৃদু আক্রমণের দশা। এক্ষেত্রে ল্যামডা ফাজ ভাইরাস ইকোলি ব্যাকটেরিয়ার দেহে আক্রমণ ঘটায়। ল্যামডা ফাজ ভাইরাস ইকোলি ব্যাকটেরিয়ার দেহে আক্রমণ ঘটায়। এক্ষেত্রে ইকোলি ব্যাকটেরিয়াটি পোষক হিসাবে কাজ করে। লাইসোজেনিক চক্র কিছুটা লাইটিক চক্রের মাধ্যমেই, লাইটিক চক্রের মতোই। এক্ষেত্রে ল্যামডা ফাজ ভাইরাসটি লাইটিক চক্রের মতোই পোষক ব্যাকটেরিয়ার দেহে সংযুক্ত হয়। ব্যাকটেরিয়ার দেহে সংযুক্ত হয়ে ফাজ ভাইরাসের ডিএনএটি পোষক ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে, ঠিক লাইটিক চক্রের মতোই। এক্ষেত্রে ফাজ ভাইরাসের দেহটি প্রোটিন আবরণী সহ বাইরে বেরিয়ে থাকে। এবার রেস্ট্রিকশন এনজাইম হিসাবে ডিএনএ নিউক্লিয়াস এনজাইম ওই ব্যাকটেরিয়াল ডিএনএর নির্দিষ্ট অংশ কেটে দেয়, অর্থাৎ নিউক্লিয়াস এনজাইমের সহায়তায় ব্যাকটেরিয়াল ডিএনএর একটি নির্দিষ্ট অংশ কেটে নেয়। তারপরে এই ব্যাকটেরিয়াল ডিএনএর নির্দিষ্ট অংশ এবং ভাইরাল ডিএনএর একটি নির্দিষ্ট অংশ কেটে নিয়ে ইন্টিগ্রেস এনজাইমের সহায়তায় ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাল ডিএনএকে একটি সংযুক্ত করে একটি নতুন ডিএনএ তৈরি করি। এর নাম হচ্ছে প্রোফাজ। ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাল ডিএনএ সংযুক্ত হয়ে যে নতুন ডিএনএ তৈরি করে এটার নাম হচ্ছে প্রোফাজ। এই প্রোফাজ ব্যাকটেরিয়াল ডিএনএ এবং নতুন ডিএনএর যে সমন্বয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয় সেটাকে আমরা প্রোফাজ বলবো। এই প্রোফাজটি
পোষক ব্যাকটেরিয়ার দেহে বাইনারি ফিশন তথা দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে। দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করার পরে এটি পোষক দেহে সুপ্ত অবস্থায় থাকে, এভাবে চলতেই থাকে। এরপরে সম্পূর্ণ ভাইরাসটি একটি নতুন রূপে ভাইরাস সৃষ্টি হয়। এরপরে এতটুকু অংশকে আমরা লাইসোজেনিক চক্র হিসেবে চিহ্নিত করব। এরপরে যদি এই ভাইরাসটি বাইরে মুক্ত হয়ে বেরিয়ে আসতে চায় তাহলে এটি লাইটিক চক্র সম্পূর্ণ করে বাইরে বেরিয়ে আসে। এক্ষেত্রে দ্বিবিভাজন প্রক্রিয়ায় যে দুটি আমরা নতুন প্রোফাজ পাইলাম, এক্ষেত্রে যদি ভাইরাসটি বাইরে বেরিয়ে আসতে চায় তাহলে এই প্রোফাজ থেকে ভাইরাল ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএটি সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে আবার লাইটিক চক্র সম্পূর্ণ করার পরে পোষক দেহের কোষ প্রাচীর বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে। এটাই হচ্ছে মোটামুটি লাইসোজেনিক চক্র। এবং ল্যামডা ফাজ ভাইরাস এক্ষেত্রে ফাজ ভাইরাস হিসাবে ইকোলি ব্যাকটেরিয়ার দেহে লাইসোজেনিক চক্র সম্পূর্ণ করে থাকে। এবার আমরা জানব ইকোনমিক ইম্পর্টেন্স অফ ভাইরাস। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। যে কোনো বিষয়ের অর্থনৈতিক গুরুত্ব লিখতে গেলে আমাদেরকে উপকারী দিক এবং অপকারী দিক অবশ্যই লিখতে হবে। তবে একথা স্মরণ রাখতে হবে যে বিষয়ের আমরা ইকোনমিক ইম্পর্টেন্স বা অর্থনৈতিক গুরুত্ব লিখব সেটার উপকারী দিক বেশি না অপকারী দিক বেশি। যদি উপকারী দিক বেশি থাকে তাহলে শুরুতে আমরা উপকারী দিক লিখব, আর যদি অপকারী দিক বেশি থাকে তাহলে শুরুতেই অপকারী দিক লিখতে হবে। যেহেতু ভাইরাসের উপকারের চেয়ে অপকারী বেশি সেহেতু আমাদেরকে অপকারী দিকটা উল্লেখ করতে হবে। অপকারী দিক আমরা কিভাবে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব সংক্ষেপে লিখব সেই সম্পর্কে আমি একটু তোমাদেরকে টিপস দিচ্ছি। ভাইরাসের অপকারী দিক লিখতে গেলে ভাইরাস কিভাবে মানুষের রোগ সৃষ্টিতে ভাইরাস, 1 নম্বর পয়েন্ট এভাবে আসতে পারে, মানব দেহের রোগ সৃষ্টিতে ভাইরাস। রোগ সৃষ্টিতে ভাইরাস লিখার পরে কমপক্ষে 3-4টা রোগের নাম এভাবে দিবে যে রোগের নাম দুই পাশে থাকবে। রোগের নাম, রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম, রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম, রোগের নাম, রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম। যেমন আমরা যদি ধরি একটি কমন রোগ এইডস, রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম হচ্ছে HIV। তারপরে আরেকটি পয়েন্ট আসতে পারে প্রাণী দেহে রোগ সৃষ্টিতে ভাইরাস। প্রাণীর দেহে রোগ সৃষ্টিতে ভাইরাস। তো রোগের নাম কি দিব? গো বসন্ত। রোগের নাম কি? গো বসন্ত। রোগ সৃষ্টিকারী ভাইরাস কি? ভ্যাকসিনিয়া ভাইরাস। আমরা যদি দেই যে উদ্ভিদের রোগ সৃষ্টিতে ভাইরাস, যেমন একটি কমন রোগ হচ্ছে তামাকের মোজাইক রোগ, ভাইরাসের নাম কি? TMV ভাইরাস। এরপরে আমরা 4 নম্বর পয়েন্টে আরেকটি অপকারী দিক সংক্ষেপে লিখতে পারি যে উপকারী অণুজীব ধ্বংস করে ভাইরাস। কি করে? উপকারী অণুজীব ধ্বংস করে ভাইরাস। আমরা জানি যে মানুষের অন্ত্রে ইকোলি ব্যাকটেরিয়া বাস করে। এই টিটুফাস ভাইরাস ইকোলি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে। এবার আসি আমরা উপকারী দিক কি লিখব সংক্ষেপে। উপকারী দিক, ভাইরাসের দ্বারা বিভিন্ন রোগের টিকা এবং ভ্যাকসিন তৈরি করা যায়। টিকা ও ভ্যাকসিন, ভাইরাসের দ্বারাই বিভিন্ন রোগের টিকা ও ভ্যাকসিন তৈরি করা যায়। যেহেতু ভাইরাস, জীব এবং জ্বর কোনোটিই সঠিক নয় সেহেতু বিবর্তন তত্ত্ব
গবেষণায় এই ভাইরাস ভূমিকা রাখতে পারে। তারপরে আমরা বলবো বিবর্তন তত্ত্ব। বিবর্তন তত্ত্ব। তারপরে আমরা বলতে পারি যে ভাইরাস জৈবিক নিয়ন্ত্রণে, জৈবিক নিয়ন্ত্রণে বায়োলজিক্যাল কন্ট্রোল ব্যবহৃত হয়। যেমন অস্ট্রেলিয়াতে খরগোশ নিয়ন্ত্রণে মিক্সো ভাইরাস প্রয়োগ করা হয়। অস্ট্রেলিয়াতে খরগোশ নিয়ন্ত্রণে মিক্সো ভাইরাস প্রয়োগ করা হয়। আরেকটি টার্ম আমরা ভাইরাসের উপকারী দিক দিতে পারি যে টিউলিপ ফুলের চাহিদা বাড়াতে ভাইরাস উপকার করে থাকে। যদি লাল টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণ করে থাকে তাহলে ওই টিউলিপ ফুলটাকে সাদা সাদা ছোপ ছোপ দেখা যাবে, ফলে সেই টিউলিপ ফুলটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। এর ফলে সেই টিউলিপ ফুলটির বাণিজ্যিক চাহিদা বাড়বে। এক কথায় টিউলিপ ফুলের সৌন্দর্য বর্ধনে এই ভাইরাস সৌন্দর্য বর্ধন করে থাকে। এই টিউলিপ ফুলটাকে বলা হয় ব্রোকেন টিউলিপ। আমরা জানলাম অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। এখন আমরা ভাইরাল ডিজিজ সম্পর্কে আলোচনা করব। তোমাদের বইয়ে সিলেবাসে 3টি রোগের কথা দেয়া আছে: রিং স্পট ডিজিজ অফ পাপায়া, ভাইরাল হেপাটাইটিস, ডেঙ্গু ফিভার। এই রোগগুলো খুবই ইম্পর্টেন্ট। রোগগুলো তোমরা টেক্সট বই দেখে পড়ে নিবা। রোগগুলো কি, ভাইরাস সৃষ্টি, কোন ভাইরাস কি রোগ সৃষ্টি করে, রোগের কারণ কি, রোগের প্রতিরোধ ব্যবস্থা কি, রোগের প্রতিকার কি। সাধারণত কমনভাবে ছাত্রছাত্রীরা যে ভুলটা করে থাকে সেটা আমি বলতেছি, প্রতিরোধ এবং প্রতিকার তারা একটু ভুল করে থাকে। প্রতিরোধ কি এবং প্রতিকার কি? কোনো একটি রোগ আসেনি বা রোগ সৃষ্টি হয়নি বা রোগ আক্রমণ করেনি, রোগ আক্রমণ করার আগেই যে আমরা ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকি সেটাকে বলা হয় প্রতিরোধ ব্যবস্থা। যেমন করোনা ভাইরাস আসার আগেই আমরা যে ব্যবস্থা করেছিলাম লকডাউন, বাইরে বের হওয়া যাবে না, এটা হচ্ছে প্রতিরোধ। আর প্রতিকার হচ্ছে যদি রোগ আক্রমণ করে থাকে তাহলে এই রোগের জন্য যে সুনির্দিষ্ট চিকিৎসা রয়েছে সেটা গ্রহণ করার নামই হচ্ছে প্রতিকার। এই হচ্ছে মোটামুটি ভাইরাসের আলোচনা। আরেকটি কথা, মাইক্রোবায়োলজির যে শাখায় ভাইরাস নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো ভাইরোলজি বা ভাইরাস তত্ত্ব। আর এই ভাইরাস সম্পর্কে যে বেশি জ্ঞান রাখে বিশেষজ্ঞ তাকে আমরা বলবো ভাইরোলজিস্ট। ভাইরোলজিস্ট। বিজ্ঞানী WM স্টানলিকে ভাইরোলজির জনক বলা হয়। আজকে এ পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং বারবার পড়বে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনায়। আসসালামু আলাইকুম।